করিডোর দিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান নিরাপত্তা উপদেষ্টা, অভিযোগ সালাহউদ্দিনের। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত ভোটের তারিখ দেওয়ার আহ্বান তারেক রহমানের। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। আগামী জুলাই মাসেই জুলাই সনদ তৈরির লক্ষ্য ঐক্যমত্য কমিশনের। মৌলিক কিছু বিষয়ে ভিন্নমত থাকায় আলোচনা দীর্ঘ হচ্ছে বললেন আলী রিয়াজ। দেশের স্বার্থে সব দলকে এক হওয়ার আহ্বান। ঋণের 10% খেলাপি হলে লভ্যাংশ ঘোষণা নয়, কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত স্বৈরাচারী বলছেন মালিকরা। দুর্বল ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নৈতিক ভিত্তি নেই মত বিশেষজ্ঞের। ভোরের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম। করিডোর দিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান এমন অভিযোগ করে তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে দুই ছাত্র উপদেষ্টাকে সরিয়ে ডিসেম্বরের মধ্যেই নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান তার। বলেন, ভোটের জন্য আন্দোলন করতে হলে তা হবে সরকারের জন্য লজ্জাজনক। খুলনা নগর জুড়ে মিছিল আর মিছিল, স্লোগানে মুখর রাজপথ। সবার গন্তব্য সার্কিট হাউস মাঠ। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে খুলনা ও বরিশাল বিভাগের তারুণ্যের সমাবেশে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। প্রধান অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিদেশি নাগরিকদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ হতে দুই ছাত্র উপদেষ্টাকেও সরিয়ে দেওয়ার দাবি বিএনপি নেতার। সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, ভোটের জন্য যমুনা অভিমুখে লং মার্চ করতে হলে তা সরকারের জন্য লজ্জাজনক হবে। আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক? এদেশের জনগণ সংশয় প্রকাশ করুক, এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক। বিএনপির 31 দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। গত 10 মাসেও জুলাই আন্দোলনের শহীদদের তালিকা চূড়ান্ত না হয় অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর কিংবা বিদেশিদের বন্দর দেওয়ার বিষয়ে আগ্রহ বেশি ডক্টর ইউনূস সরকারের। অযথা পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। বিগত আওয়ামী সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর 8ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 10 মাসে জুলাই আন্দোলনের সঠিক তালিকা চূড়ান্ত না হওয়ায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, এই তালিকা করার চেয়ে করিডোর কিংবা বিদেশিদের কাছে বন্দর দেওয়ার বিষয়ে প্রাধান্য দিচ্ছে ইউনূস সরকার। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশির হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। তারেক রহমান বলেন, সুকৌশলে সংস্কারের নামে অভিনব বেড়াজালে জাতীয় নির্বাচনের দিন তারিখ ঘোষণা আটকে দিয়েছে অন্তর্বর্তী সরকার। অযথা পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে
অল্প সংস্কার, বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার জনগণের জবাবদিহি সরকার নয়, তাই অন্তর্বর্তী সরকারের উচিত হবে জনগণের আশাকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। বিনিয়োগ সম্মেলন করলেও। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে শনিবারও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শপথ আয়োজনে গড়িমসির অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও সচিব রেজাউল মাকসুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা। এদিকে গেজেট প্রকাশের ২০ দিন পরও শপথ আয়োজন না করায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইশরাক হোসেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালেও নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেন ইশরাক হোসেনের সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে এতে যোগ দেন আশপাশের বিভিন্ন থানা ইউনিটের বিএনপির নেতাকর্মীরা। স্লোগানে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা। তবে তারা সড়কে অবস্থান নেয়ায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। গেজেট প্রকাশের পরও ইশরাককে কেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না সে প্রশ্ন তুলে দ্রুত শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের আহ্বান বিক্ষোভকারীদের। এই শপথ গ্রহণ এসে বিলম্বিত হচ্ছে, আমরা এটা নিয়ে শঙ্কিত। নগর পিতাকে দায়িত্ব দেওয়া হোক এবং আমাদের নগরবাসীর ইচ্ছা পূরণ করা হোক। যদি গড়িমসি করে তাকে শপথ নিতে তারা ব্যর্থ হয়, তাহলে আমরা এই আন্দোলন প্রতিটি অলি গলিতে ঢাকা শহরে ছড়িয়ে দেব। এক পর্যায়ে প্ল্যাকার্ড আর ব্যানার হাতে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। গোলাপ শাহ মাজার দিয়ে 0 পয়েন্ট হয়ে প্রেস ক্লাব ঘুরে মিছিল শেষ হয় আবার নগর ভবনের সামনে গিয়ে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মন্ত্রণালয়ের সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাক সমর্থকরা। সরকারের উপদেষ্টাদের মধ্যে 2-1 জন অতি উৎসাহী, যারা অতি দুর্নীতিবাজ, ইতিমধ্যে যারা প্রমাণিত হয়েছেন গত 8 মাসে, তারা একটা পক্ষ চাচ্ছে না যে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বসুক। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এদিকে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আদালতের রায় ও ইসির গেজেট প্রকাশের 20 দিন পরও শপথ আয়োজন না করায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ইশরাক হোসেন। এ সময় রায়ের সমালোচনাকারীরা আদালত অবমাননা করছে বলেও মন্তব্য করেন তিনি। স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে, তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে। এনসিপি একটি তারা বিবৃতি দেয়, সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোদ্গার করা হয়, যেটি কিনা অত্যন্ত দুঃখজনক। শপথ আয়োজনের দাবিতে জনগণের আন্দোলনে বাধা প্রদানকারীদের ফ্যাসিবাদের দোষর আখ্যা দেন ইশরাক হোসেন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের জুলাই মাসেই তৈরি হবে জুলাই সনদ, এমন লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মে মাসে দ্বিতীয় দফা আলোচনা শুরু করবে ঐক্যমত্য কমিশন, যেখানে মুখোমুখি অবস্থানে থাকা বিষয় হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো আন্তরিকতা আশাবাদী করছে কমিশনকে, তবে মৌলিক কিছু বিষয়ে ভিন্ন মত থাকায় করতে হচ্ছে দীর্ঘ আলোচনা। স্বৈরতন্ত্র চিরতরে বিদায় করতে দলীয় স্বার্থকে উপেক্ষা করে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদের। হাসান ওয়ালির প্রতিবেদন। 24 উত্তাল জুলাই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দাবি ওঠে পুরো রাষ্ট্র কাঠামোই আমূল সংস্কারের। তারই প্রেক্ষিতে সংস্কারের লক্ষ্যে 2 ধাপে 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর গত 20 মার্চ থেকে এখন পর্যন্ত 30টির বেশি দলের সাথে বসেছেন কমিশনের সদস্যরা। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশ কিছু দলের সাথে বৈঠক হয়েছে একাধিক দিন।
5 সংস্কার কমিশন নিয়ে আলোচনা চললেও সংবিধান নিয়েই হচ্ছে দীর্ঘ যুক্তিতর্ক। এর মধ্যে সংবিধানের মূলনীতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং মেয়াদ, এক ব্যক্তির একাধিক দায়িত্ব পালন, গণপরিষদ নির্বাচন ও সাংবিধানিক কাউন্সিল গঠনের মতো বিষয়গুলোতে রয়েছে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান। এর মধ্যে সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়েও রয়েছে নানান মত। অন্যদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বৃদ্ধির বিষয়গুলোতে নীতিগতভাবে দলগুলো একমত হলেও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। আপনি যদি 8 ঘন্টা জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আশা দেখছেন কমিশনের সহসভাপতি। বলছেন, আলোচনার মধ্য দিয়ে অনেক ক্ষেত্রেই পূর্বের অবস্থান থেকে সরে আসছে দলগুলো। ভিন্ন মতের বিষয় নিয়ে মে মাসের শেষ নাগাদ শুরু হবে দ্বিতীয় দফার আলোচনা। প্রাথমিক পর্যায়ে ছোট বড় মিলিয়ে সেগুলির একটা তালিকা আমরা তৈরি করে ফেলতে পারব, আর যেগুলি পারছি না সেগুলি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা করি, হয়তো আমরা আরেকটু আগাতে পারবো। 15ই মার্চ আমরা আলোচনাগুলি শুরু করেছি। তার আগে বিভিন্ন দল তাদের বক্তব্য দিয়েছেন সুপারিশগুলোর ব্যাপারে। তো বসার আগে তো মনে হচ্ছিল অনেক বিষয়ে ঐক্যমত নাই, সবাই সব রকম কথা বলে, কোথায় ঐক্যমত দেখেন। এখন তো আমরা দেখছি অনেক বিষয়ে একমত আছে। অনেক দলই যখন টেবিলে আসছেন তখন যে অবস্থায় আছেন সেখান থেকে যাবার সময় কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন ঘটছে। অনেক রাজনৈতিক দল সংস্কার কার্যক্রমের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে আলীরাজ বলছেন, বিচার বিভাগ সহ বেশ কিছু জায়গায় এরই মধ্যে প্রস্তাবনা বাস্তবায়ন শুরু হয়েছে। জুলাই মাসে জুলাই সনদ করার পরিকল্পনা ঐকমত্য কমিশনের। আমরা যদি জুলাই মাসের মধ্যে শেষ করতে পারি তাহলে একটা জুলাই সনদ তৈরি করা যায়। এসেনশিয়ালি একটা বিচারক নিয়োগের একটা আইনগত পদ্ধতি তৈরি করা, সেটা হয়েছে। তাহলে এটা হয়েছে। আবার যেমন ধরুন কিছু সিআরপিসিতে কিছু পরিবর্তন ঘটেছে, সেগুলি অধ্যাদেশ দিয়ে করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, আধিপত্য নষ্ট হয় এমন সংস্কার রাজনৈতিক দলগুলো চায় না। ফলে ঐকমত্য তৈরিতে বেগ পেতে হচ্ছে কমিশনকে। সব দলকে দেশের স্বার্থে মৌলিক বিষয়ে একমত হওয়ার পরামর্শ তার। প্রত্যেকের মোটিভেশন হলো দলের স্বার্থ, জাতীয় স্বার্থ। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে জাতীয় স্বার্থে কোনো রাজনৈতিক দল তার দলের সীমাবদ্ধতার উপরে উঠতে পারছে। এখনও মনে হচ্ছে না যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ওই জায়গাতে যতটুকু সম্মত হয়, কনসেনসাস হয়ে আসে, ওইটুক করাই বেটার। বাকিটা ওই যেটা জেনারেল সনদ অন্তর্ভুক্ত করে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য এটা রেখে দেওয়াটাই উত্তম। ঐকমত্যের মধ্য দিয়ে হওয়া জুলাই সনদের স্বাক্ষর করার কথা রয়েছে সকল রাজনৈতিক দলের, যা বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মানবিক ও নিরাপদ সমাজ করতে যুব সমাজ সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় দলের কাফরুল দক্ষিণ থানার আয়োজনে তিনি কথা বলেন। জামাত আমির বলেন, সমাজে দুই ধরনের রাজনীতিবিদ আছেন। নির্বাচনের আগে মধুর কথা বলে ভোটে জিতে পরে ভুলে যান। আরেক দল জনগণের দেয়া আমানতকে নিজেদের বোঝা মনে করেন। চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হবে এমন প্রত্যাশায় ভোট দিয়েছে, তাদের অগ্রাধিকার দিয়ে কাজ করেন। সমাজে দুই ধরনের রাজনীতিবিদ আপনারা লক্ষ্য করবেন। এক ধরনের রাজনীতিবিদ আছে, তারা যখন জাতীয় অথবা স্থানীয় নির্বাচন আসবে তখন আপনাদের জনে জনে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে তারা পৌঁছে যাবেন। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলবেন। তারা যদি কোনোভাবে নির্বাচনী এই বৈতরণী পার হতে পারেন এবং তাদের উদ্দেশ্য যদি সফল হয়ে যায় তাহলে তাদের চেহারা রাতারাতি বদলে যায়। আবার কিছু লোক আছে, তারা জনগণের দেওয়া আমানতকে নিজেদের জন্য বোঝা মনে করে। কখন সংস্কার শেষ করবেন, কখন নির্বাচন হবে সেটা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছেন, রাজনৈতিক দলের সাথে ঐক্যমত হবে, সেটা কবে হবে? কখন সংস্কার আপনি সম্পন্ন করবেন আর কখন আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এইটা তো আজকে জনগণ জানতে চায়। বন্ধুরা আমার, তাই আমি বলতে চাই, আজকের যে অবস্থা, আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখনো আপনারা দেখছেন যে
নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারত সেই কাজগুলো আটকে আছে। চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মিট দ্য বিজনেস পার্সন শিরোনামে আয়োজিত বৈঠকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান আলী ও যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা সহ নগরের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা দেশের অর্থনীতির স্বার্থে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার দাবি জানান। ব্যবসায়ীদের যে কমিউনিটি, এই কমিউনিটিকে আমরা কি পুরোটা মানুষ না, মানুষ যারা ক্ষুদ্র ঋণ নিয়ে ভুল ধরত তারা ব্যাংকের টাকা নিয়ে পালিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষুদ্র ঋণের অর্থ নিরাপদ রয়েছে। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে নতুন ব্যাংক আইন তৈরিরও তাগিদ দিয়েছেন তিনি। আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করে একথা বলেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে সামাজিক ব্যবসার ব্যাংক, এখানে কেউ মুনাফা অর্জন করতে পারবে না। 1970-এর দশকে বাংলাদেশে ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু। ধীরে ধীরে বিশাল আকার ধারণ করলেও এই কর্মযজ্ঞ পরিচালনার জন্য এতদিন ছিল না নিজস্ব ভবন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান অতিথির বক্তব্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শুরুর দিকের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রাথমিক পর্যায়ে মাইক্রো ক্রেডিটের সমালোচনা করত প্রচলিত সমবায় ব্যাংকগুলো। তারা মানুষের টাকা লুপাট করলেও ক্ষুদ্র ঋণের বাজার বড় হচ্ছে প্রতিদিনই। এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। ক্ষুদ্র ঋণের বাজার বিশাল আকার ধারণ করায় এনজিও প্রথা থেকে বেরিয়ে মাইক্রো ক্রেডিট নামে আলাদা ব্যাংক গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা। আর নতুন চিন্তা করতে হবে এখানে, মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন। এটা এখন এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, এটা আইনের কথা আবার আমরা পাচ্ছি। ডক্টর ইউনূস বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হলে কমে যাবে বেকারত্ব, কারণ বিনা জামানতে তরুণদের ঋণ দেবে তারা। লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হইতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। প্রধান উপদেষ্টা জানান, ক্ষুদ্র ঋণের ধারণা গ্রহণ করে পৃথিবীর বহু দেশ বদলে দিয়েছে তাদের অর্থনীতি। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা এবং আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে সভা, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। শনিবার ISPR এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষেধাজ্ঞাটি রোববার থেকে কার্যকর হবে। বিশৃঙ্খলা ও সর্বসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কচুক্ষেত, বিজয় সরণি, BF শাইন কলেজ, মহাখালী ফ্লাইওভার, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ECB চত্বর সহ সংলগ্ন এলাকাগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এইসব স্থানে কোনো ধরনের সভা, শোভাযাত্রা কিংবা বিক্ষোভের আয়োজন করা যাবে না বলেও গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পুশিনের কারণে দেশে জঙ্গি সন্ত্রাসী ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলে জানিয়েছেন বিজেপি মহাপরিচালক। যদিও ভারতের আচরণকে উস্কানি মনে করছে না স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার সকালে সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন শেষে তিনি আরও জানান, পুশ ব্যাকের পরিকল্পনা নেই বাংলাদেশে। ভারতীয়দের ফেরত পাঠানো হবে যথাযথ প্রক্রিয়ায়।
ভারত পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পর হঠাৎ করেই অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ পর্যন্ত প্রায় 350 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে তারা। এ পরিস্থিতিতে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বয়সিং খালের সংযোগস্থলে ভাসমান বয়সিং বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উদ্বোধন শেষে বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের পুশিনের ঘটনায় ডিপ্লোম্যাটিক চ্যানেলে প্রতিবাদ জানানো হয়েছে। পুশিনকে উস্কানি হিসেবে মনে করছেন না বলেও জানান তিনি। আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না, যেহেতু এর আগেও কিন্তু ওনারা এক সময় এই পুশিনটা করছিল, আমাদের কাছে চিঠি লিখে হয়েছে। এবার আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে। ওনারা ওই সাথেও যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করা হয়। পুশিন নিয়ে কথা বলেন বিজিবি মহাপরিচালকও। তিনি বলেন, ভারতের পুশিনের ফলে জঙ্গি সন্ত্রাসীদের দেশে ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কোনো কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, সব দিক থেকে সকল সম্ভাবনা রয়ে যায়, তবে আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয়, সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। পতাকা বৈঠকে প্রতিবাদ জানানোর পাশাপাশি যেখানে পুশিন চেষ্টা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি প্রতিরোধ করছে বলেও জানান মহাপরিচালক। বাংলাদেশ ভারতের মধ্যে ৭৯ কিলোমিটারের জলসীমান্তকে নিরাপদ করতে এই বয়সিং ভাসমান বিওপি সহ 3টি বিওপি স্থাপন করল বিজিবি। এর ফলে সীমান্তে চোরাচালান সহ নানা ধরনের অপরাধ যেমন বন্ধ হবে, তেমনি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা পুশিন বন্ধেও এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে মনে করছে বিজিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, সুন্দরবন। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। শনিবার হঠাৎ করে বাংলাদেশের 6 ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না। আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। গেল মাসে ভারতীয় স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল দেশটি। ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর শনিবার জানায়, এখন থেকে কেবল কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতীয় ব্যবসায়ীরা এই পণ্য আমদানি করতে পারবেন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, ফল ও জুস, তুলা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের আসবাবপত্র। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না, এমনকি পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা দিয়েও নয়। তবে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথরের গুঁড়া আমদানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। একই সঙ্গে নেপাল বা ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারত হয়ে পণ্য পরিবহনের ওপরও নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। 2023 সালে ভারতের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি হয়েছে প্রায় $700 মিলিয়ন। এর 93% এসেছে স্থলবন্দর দিয়ে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে কয়েক প্রকার পণ্যের ট্রাক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজিজ, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে যে সমস্ত রপ্তানি বাণিজ্য হয়, এই সমস্ত রপ্তানি বাণিজ্যের মধ্যে বড় একটি অংশ রয়েছে হচ্ছে গার্মেন্ট শিল্পের তৈরি পোশাক। তবে হঠাৎ করে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল একটি প্রজ্ঞাপন জারি করে এবং প্রজ্ঞাপন জারি করে স্থলপথে বাংলাদেশে এই সমস্ত রপ্তানি পণ্য অর্থাৎ গার্মেন্টস শিল্পের তৈরি পোশাক, তুলা এবং তুলার যে বজ্র এবং সহ কয়েকটি পণ্যের রপ্তানি তারা বন্ধ করে দেয়। এবং এই বন্ধ করার পরে কারণে কিন্তু বিরূপ প্রভাব পড়েছে বেনাপোল বন্দরে। অর্থাৎ প্রতিদিন প্রায় 200 থেকে 250 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে এবং এই সমস্ত পণ্যের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ 100 ট্রাক পণ্য থাকে গার্মেন্টস এবং এই গার্মেন্টস সামগ্রী অর্থাৎ বিভিন্ন ধরনের তৈরি পোশাক এবং যে সমস্ত পণ্যগুলো নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ তুলা এবং বিভিন্ন ধরনের ফল এবং ফল তৈরি
তৈরির, অর্থাৎ বিভিন্ন উপকরণ, ড্রিঙ্কস। আমরা কথা বলেছি সাধারণ যারা রপ্তানিকারক আছে সেই রপ্তানিকারকের সাথে, তারা বলেছেন যে হঠাৎ করে এ ধরনের একটি সিদ্ধান্তের পরে কারণে তারা কিন্তু বিপাকে পড়েছেন। অর্থাৎ যে সমস্ত ট্রাক বেনাপোল বন্দরে আটকা পড়েছে এই সমস্ত ট্রাক নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। যদি দ্রুত একটি সমাধানের মাধ্যমে এই ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয় তাহলে বাংলাদেশি রপ্তানিকারকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি কিন্তু যারা ভারতের আমদানিকারক, অর্থাৎ এই সমস্ত পণ্য ভারতের যে ব্যবসায়ীরা যারা আমদানির উদ্দেশ্যে বেনাপোল বন্দরে নিয়ে এসেছিলেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন বলে কিন্তু আমরা ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকেও কিন্তু জানতে পারছি। আপনি জানেন এর আগে গত 9 এপ্রিল কিন্তু ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ থেকে সড়ক পথে, অর্থাৎ ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে গার্মেন্টস পণ্য কিন্তু রপ্তানি বন্ধ করে দিয়েছিল। এর কারণে কিন্তু অনেকটা বিরূপ প্রভাব পড়েছিল এবং বর্তমানে আবার এই ধরনের একটি নিষেধাজ্ঞার কারণে কিন্তু বাণিজ্যে অনেকটা স্থবিরতা নেমে এসেছে বলে আমাকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আপনি জানেন এই ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয় তার একটি বড় একটি অংশ হয় কিন্তু বেনাপোল বন্দর দিয়ে। কিন্তু এই ধরনের হঠাৎ একটি সিদ্ধান্তের কারণে কিন্তু এই যে রপ্তানি বাণিজ্যে কিন্তু স্থবিরতা নেমে এসেছেন। সংশ্লিষ্টরা বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের আমদানি এবং রপ্তানির সম্পর্ক খুব দ্রুত, অর্থাৎ যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে আবারও স্বাভাবিক হবে এমনটি প্রত্যাশা করছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে গতকাল একটি প্রোগ্রাম জারি করে যে ভারত সরকার যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করেছে তার সর্বশেষ। কয়েক প্রকার পণ্যের ট্রাক আটকা পড়েছে বেনাপোল স্থলবন্দরে। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভোরের সময় আরো থাকছে অর্থনৈতিক উন্নয়নে এখনো পিছিয়ে ময়মনসিংহ বিভাগ, গ্যাস সংকটে গতি নেই শিল্পায়নে, হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান, অঞ্চল ভিত্তিক শিল্পায়নের বিকল্প নেই মত অর্থনীতিবিদদের। লভ্যাংশ ঘোষণা করতে পারবে না কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে তীব্র আপত্তি মালিকদের। বলেন ঋণের বিপরীতে যথাযথ সঞ্চিত রাখতে পারলে লভ্যাংশ দেওয়ার সুযোগ থাকা উচিত। তবে যেসব ব্যাংক খেলাপির কারণে মূলধন সংকটে সেগুলোর লভ্যাংশ ঘোষণার অধিকারই নেই বলে মত বিশেষজ্ঞের। সাইফুল ইসলামের রিপোর্ট। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 36টি ব্যাংক তালিকাভুক্ত। এর মধ্যে 12টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ মোট বিতরণ করা ঋণের 10% বেশি। 13 মার্চ কেন্দ্রীয় ব্যাংকের দেয়া নতুন নির্দেশনায় এসব ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না। এতে দুশ্চিন্তায় সাধারণ বিনিয়োগকারীরা। আমার ইচ্ছা হলো আমার কোম্পানির একটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম, এটার জন্য আমাকে কোনো দায়বদ্ধতা মুখোমুখি হতে হবে না, এইটা তো হওয়া ঠিক না। ব্যাংক মালিকরা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে স্বৈরাচারী তকমা দিচ্ছেন। বলছেন কোনো ব্যাংক যদি খেলাপি ঋণের বিপরীতে যথাযথভাবে সঞ্চিতি রাখতে পারে তাহলে কেন লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। যদি একটা ব্যাংক তার 10% হোক, 12% হোক খেলাপি ঋণ বা 15% হোক, যদি যথাযথভাবে প্রভিশনিং করে টাকা যদি তার ব্যাংকে থাকে সেখানে ডিভিডেন্ড না দেওয়ার তো কোনো কারণ নেই। যারা এগুলি ওভারসি করার কথা তাদের মন মতো ওরা করে দিলে এগুলি কয়েকদিন পরে যখন গণতান্ত্রিক সরকার আসবে এগুলি তোপের মুখে সব উড়ে চলে যাব। খেলাপি ঋণের ভারে অনেক ব্যাংক মূলধন ঘাটতিতে। দুর্বল এসব ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নৈতিক ভিত্তি নেই বলে মত ব্যাংক খাত বিশেষজ্ঞদের। খুবই স্বাভাবিক একটা আচরণ বাংলাদেশ ব্যাংকের পক্ষে, কারণ পৃথিবীর সব দেশেই এই ধরনের নিয়মকানুন, আপনার যদি প্রভিশনিং শর্টফল থাকে, আপনি যদি ডিভিডেন্ড না দিতে পারেন, আপনার যদি ক্যাপিটাল শর্টফল থাকে, তাহলে কেউ প্রফিট ডিক্লেয়ারই করতে পারে না, তাই না? সুতরাং আমাদের দেশে যে এটা করা হয়েছে এটা আমি খুব আশ্চর্য হইনি। এটা তো স্বাভাবিক। আসলে আমার কাছে তো মনে হচ্ছে ওরা স্বাভাবিকতার দিকে যাচ্ছে। গেল বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 3,45,765 কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের 20% বেশি। প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি দেখে পুঁজিবাজারে অর্থলগ্নি করেন বিনিয়োগকারীরা। খেলাপির ভারে নুয়ে পড়া দুর্বল ব্যাংকগুলো যদি লভ্যাংশ ঘোষণার সুযোগ পায় সেক্ষেত্রে শেয়ারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, যা সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণার শামিল বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
The Institution of Textile Engineers and Technologists ITET বাংলাদেশের আয়োজনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে বক্তারা পোশাক শিল্পের পেশাগত উন্নয়ন, দক্ষতা উন্নয়নে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সদের ভূমিকায় করণীয় ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এ সময় আইটিইটি সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত হোসেন জানান, বুটেক্সের জন্য এরই মধ্যে 50 একর জায়গা বরাদ্দে সরকারের কাছে দাবি জানানো হয়েছে। এদিকে টেক্সটাইল খাতে উন্নয়নের জন্য আইটিইটির মতো সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বুটেক্সের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুলহাস উদ্দিন। গ্যাস সংকটে গতি নেই শিল্পায়নে, হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থানও, সম্ভাবনার দুয়ার খুলছে না পর্যটন শিল্পেও। সব মিলিয়ে অর্থনৈতিক উন্নয়নে এখনও পিছিয়ে ময়মনসিংহ বিভাগ। এমন অবস্থায় অঞ্চল ভিত্তিক শিল্পায়নের বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। জেলা প্রতিবেদকদের সহায়তায় ওবায়দুল হকের প্রতিবেদন। 2015 সালের 13 অক্টোবর ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর এই 4 জেলার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ বিভাগ। প্রতিষ্ঠার 9 বছর পেরিয়েছে, তবে উন্নয়নের গল্পে এখনও পিছিয়ে ব্রহ্মপুত্র পাড়ের এই বিভাগ। ভালুকা ও ত্রিশালে বেশ কিছু কারখানা গড়ে উঠলেও অন্য উপজেলায় নেই দৃশ্যমান উন্নয়ন। 2018 সালে ঈশ্বরগঞ্জে 200 একর জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা থাকলেও তা আলোর মুখ দেখেনি দীর্ঘদিনেও। সম্প্রতি বাতিল করা হয়েছে প্রকল্পটি। এতে হতাশ স্থানীয়রা। একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য কিন্তু ইভেন্ট ডেভেলপমেন্ট হওয়া দরকার। বড় বড় কলকারখানা বলেন, ফ্যাক্টরি বলেন, ওগুলো সব ওই সাইডে। ভালুকা অঞ্চলের আসলে যারা মিল ফ্যাক্টরিরা আছেন তারা আসলে ময়মনসিংহমুখী না, তারা সকলেই ঢাকামুখী। জামালপুর, নেত্রকোনা ও শেরপুরেও একই দশা। শেরপুরে পর্যটন শিল্পে সম্ভাবনা থাকলেও গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত অবকাঠামো। হাওড়া অঞ্চল নেত্রকোনায় এক ফসলি কৃষির উপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ বর্ষাকালে থাকেন বেকার। গ্যাস সংকটে থমকে আছে বিসিক শিল্পাঞ্চলের কার্যক্রম। আর জামালপুরে একমাত্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার 9 বছর পরও কার্যক্রম শুরু হয়নি পুরোপুরি। এখানে 21টা প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, শুধুমাত্র একটা প্রতিষ্ঠান হয়েছে। আমরা ভাবছিলাম যে আমরা এখানে কর্ম করব, কিন্তু এটা হইতাছে না। সরকার আমাদের জমি চাইছে, আমরা জমি দিছি, কিন্তু 8-9 বছর হয়ে গেল, এখন পর্যন্ত জমির যে কোনো অগ্রগতি, কোনো শিল্প কারখানা হচ্ছে না। তার জন্য আমরা আরো এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি। চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি একটা ইকোনমিক জোনের জন্য। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়ন অগ্রযাত্রায় প্রয়োজন অঞ্চলভিত্তিক শিল্পায়ন। যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি করা যায় বা কোনো একটা অর্থনৈতিক জোন তৈরি করা যায়, তাহলে এখানকার মানুষের আয় রোজগার বাড়বে। এই যখন পরিস্থিতি, তখন সরকারি উদ্যোগের অপেক্ষায় স্থানীয় প্রশাসন। যেহেতু এখানে রাস্তাঘাটে এখানে আপনার সমুদ্র সীমা নেই, আমরা যদি রাস্তাঘাটের উন্নয়ন করতে পারি তাহলে এই এলাকায় একটি অর্থনৈতিক জোন করার পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। বর্তমান সরকার চেষ্টা করছেন, যদি এরকম কোনো উদ্যোগ গভর্নমেন্ট থেকে নেয় বা আমাদের যদি সুযোগ থাকে, অবশ্যই আমরা উপরে বিষয়গুলো কমিশন স্যারের মাধ্যমে জানানোর চেষ্টা করব। শিল্পায়নের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান নিশ্চিত করতে ময়মনসিংহ বিভাগে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। তবে সরকারি গুদামে ধান নিয়ে গেলে বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ চাষিদের। দালাল আর মিলারদের সিন্ডিকেটে জিম্বি তারা। যদিও খাদ্য বিভাগ বলছে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা করা হয়েছে। রাশেদ আহমেদ খানের তথ্য, ছবিতে রিপোর্ট। ধান ঘরে তোলার উৎসব চলছে হবিগঞ্জে। সোনালী ধানে রঙিন স্বপ্ন বুনলেও তা ফিকে হয়ে আসছে ন্যায্য দাম না পাওয়ায়। বাজারে প্রকারভেদে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকায়, যা থেকে উৎপাদন খরচও উঠছে না। এছাড়া সরকারিভাবে ধান সংগ্রহের 1 মাস হতে চললেও সংগ্রহ হয়েছে মাত্র 12%। আর দালাল ছাড়া গুদামেও ধান দিতে পারছেন না কৃষক। মাথার গাম ফলাইয়া এই মূল্যটা আমরা পাই না, কৃষক বাঁচতাম আমরা কিভাবে? দালাল গুদাম ধান নেয়, আমরা ধান নেয় না। গুদামের মধ্যে যদি ন্যায্য মূল্যে না পাওয়া যায়, তাইলে তো আগামীতে আমরা ধান না ফলানি সবচেয়ে ভালো। লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান নেওয়া হচ্ছে বলে দাবি খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার। যারা ধান দেওয়ার জন্য আপনার অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, প্রকৃত কৃষকদেরকে বাছাই করে লটারির মাধ্যমে
এবং তাদের অ্যাকাউন্টে আমরা ধানের মূল্য পরিশোধ করছি এবং এখানে দালালির কোনো এখানে ধান দেওয়ার কোনো সুযোগ নাই। চলতি বছর জেলায় ৮,২৫৭ মেট্রিক টন ধান ও ২৪,১৭৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা জামালপুরের লিচু চাষিরা। শিলাবৃষ্টিতে লিচুর ফুল ও মুকুল নষ্ট হয়েছে আর তাপপ্রবাহের কারণে ফলন কম হয়েছে। তবে কৃষি কর্মকর্তা বলছেন চলতি বছর লিচুর ফলন কিছুটা কম হলেও আকারে বড় হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের ৭ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি লিচুর চাষ হয় সদর উপজেলায়। চায়না 3, এলাচি, বোম্বাই এবং মুজাফফরি জাতির লিচুর চাষ হয় এই এলাকায়। গত কয়েক বছর ধরে লিচু চাষে লাভবান হওয়ায় আগ্রহ বেড়েছে চাষিদের, কিন্তু চলতি বছর ঝড় বৃষ্টিতে ফুল ও মুকুল নষ্ট হয়েছে, এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। এছাড়াও তাপপ্রবাহের কারণে ফলন কম হয়েছে। দাম কম থাকায় খরচের টাকা ওঠানো নিয়ে শঙ্কায় চাষিরা। প্রচুর খরা থাকার জন্য আমাদের মুকুল শুরুতেই নষ্ট হয়ে গেছিল। পোকা বেশি লেচুর মধ্যে, এবার ব্যাপারীরা আইসা খালি লেচু নিবার চায় না। সার বীজ দেওয়ার পরে দেখা গেল সার তেমন কাজ করে না, লেচু অনেক ফাইডা যাইতেছে, জয়রা যাইতেছে, পোকা। লিচুর ফলন কিছুটা কম হলেও আকারে বড় হয়েছে জানিয়ে কৃষি কর্মকর্তা জানান লোকসান পুষিয়ে নিতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। লিচুর একটা যে সেচ ব্যবস্থাপনা, সেচের উপর প্রয়োগ করতে হয়, গাছের ফলে সেচ দিতে হয়, তো সেটা আমরা প্রয়োজনীয় সময় মতো আমরা পরামর্শ দিয়েছি। জেলায় ১৫০ হেক্টর জমিতে লিচুর বাগান আছে, এর মধ্যে সদর উপজেলায় ১৪ হেক্টর। সময় সংবাদ, জামালপুর। অনাবৃষ্টি ও টানা খরার পর বৃষ্টির পানি পেয়ে বদলে গেছে মৌলভীবাজারের চা বাগান। কচি পাতা সমারোহে ক্রমান্বয়ে ভরে উঠেছে বাগানগুলো। মৌসুমের শুরুতে চা শ্রমিকরা নতুন পাতা ওঠাতে ব্যস্ত। বৃষ্টি অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব বলছেন চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ জিয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। পাহাড় টিলায় সবুজের হাতছানি, বৃষ্টির পানি পেয়ে বদলে গেছে মৌলভীবাজার জেলার চা বাগানগুলো। মৌসুমের শুরুতে কচি পাতা ওঠাতে ব্যস্ত নারী শ্রমিকেরা। যে যত বেশি চা পাতা ওঠাবেন তিনি ততই লাভবান হবেন, তাই চলছে বিরামহীন কাজ। চলতি বছরের দীর্ঘস্থায়ী খরায় চা বাগানের চারাসহ অনেক গাছের বেশ ক্ষতি হয়েছে। তবে সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গাছগুলোতে নতুন করে পাতা গজিয়েছে। এবছর গেল বছরের তুলনায় কচি পাতা অনেক কম। এতে শ্রমিকরা যেমন পাতা কম পাচ্ছেন, তেমনি উৎপাদন মৌসুমে পর্যাপ্ত পাতার অভাবে চালু হয়নি জেলার অধিকাংশ বাগানের কারখানা। খরা কারণে চারা আমাদের শুকায় গেছিল, শুকানিতে এখন বৃষ্টি হওয়াতে চারা কিছু পাতি হয়েছে। 15 কেজি 12 কেজি এভাবে পাতি দিতেছি। বৃষ্টি যদি আগে হতো তো আমরা এখন বর্তমানে পাতা বেশি পাইতাম, তো আমাদের কারখানাটাও চলতো। এখন পাতা না পাওয়াতে আমরা কারখানা অনেক বন্ধ আছে। সামনের মাসগুলোতে বৃষ্টিপাত আরো বাড়লে চায়ের উৎপাদন বাড়ার সম্ভাবনা এবং গুণগত মানও ঠিক থাকবে বলছেন চা শিল্প সংশ্লিষ্টরা। অনেকগুলা চা বাগানে অনেকগুলা গাছ পড়ে গিয়েছিল, সেই জন্য বিহাইন্ডে চলে গিয়েছিল, কিন্তু ইতিমধ্যে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আমরা আশাবাদী উৎপাদন বাড়বে। আশা অনুরূপ বৃষ্টি হচ্ছে না, আরও বৃষ্টি হওয়া প্রয়োজন। বৃষ্টি হইলে আশা করি আমাদের চা প্রোডাকশন বর্ধিত হবে। আগামী মাসগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাত ও সানলাইট দুইটাই পাই, তাহলে আমরা হয়তো কভার করতে পারবো। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতেই চলতি বছর 10 কোটি 30 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। চা বাগানগুলোতে নারী শ্রমিকদের ওয়াশরুম না থাকার চেয়ে বড় অসামাজিক কাজ আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত বিভাগীয় শ্রম দফতর শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন, শীঘ্রই চা বাগানগুলোতে ওয়াশরুম ব্যবস্থা চালু করতে হবে। এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষ বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় চা শ্রমিক ইউনিয়নের নেতারা ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাওর পাড়ের জেলা সুনামগঞ্জে প্রাকৃতিক এই দুর্যোগের সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। তথ্য বলছে গত 10 বছরে এই জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 387 জন মানুষ। স্থানীয়দের অভিযোগ,
জানমাল রক্ষায় এখনও নেওয়া হয়নি কোনো প্রকল্প। জেলা প্রশাসন বলছে হাওড় অঞ্চলে লাইটেনিং অ্যারেস্টার স্থাপনের চিন্তা রয়েছে, তবে তা ব্যয়বহুল। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দেশে প্রতি বছরই বজ্রপাতে বেঘরে প্রাণ হারাচ্ছে বহু মানুষ, যা রীতিমতো পরিণত হয়েছে আতঙ্কে। সবচেয়ে বেশি প্রাণহানি হাওড় অঞ্চলে। তাই তো আকাশে মেঘ দেখলেই ভয় পান হাওড় পাড়ের জেলা সুনামগঞ্জের মানুষ। বৃষ্টি শুরু হলে অনেকেই আশ্রয় নেন গাছ ও ছাউনির নিচে। এরপরও প্রাণহানি কমছে না। গত 10 বছরে এই জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 387 জন মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। ও তো টাটা বাড়ির সময় তো এখানে কোনো বাড়ি করতাম না, ওই জন্য কিন্তু আমরা আর মানে আল্লাহ ভরসা কইরা মানে ও মানে বই থাকি। এটা নাগা উড়ায় বাতাসে, এটা নাগা উড়ায় বাতাসে জায়গাতে বই থাকি। দানের মায়া যাইতেন ব্যবস্থা নাই। আমরা তেরবাল থাকে না, এগুলাতে কিছু মানে জান রক্ষা করে। ঠাডা মেঘ দিলে তো আমরা ওইখানে বই থাকি, মদান গন নাই, বাড়ি নাই, গন নাই। জেলা প্রশাসন বলছে বিশাল হাওড় অঞ্চলে অনেক লাইটেনিং অ্যারেস্টার স্থাপন করা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। একটা হাওড়ের মোটামুটি আয়তন, গড় আয়তন আমার বিশ্বাস যে 20 থেকে 25 বর্গ কিলোমিটার। তাই এর মধ্যে অনেক এই ধরনের বজ্র নিরোধক দণ্ড লাগবে, যেটা মানে অ্যাফোর্ড করা সরকারের পক্ষে হয়তো সময়সাধ্য ব্যাপার। বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, সুনামগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির বার্তা নিয়ে কড়া সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা ও লজ্জাজনক বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট মুখে শান্তির কথা বলার পর নিষেধাজ্ঞা আরোপ করে দ্বিমুখী মনোভাবের পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্য সফরে গিয়ে বিশ্বজুড়ে শান্তির বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই মার্কিন প্রেসিডেন্টের এমন সফরের প্রশংসা করলেও তার কড়া সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের টেলিভিশনে খামেনি জানান, ট্রাম্প যখনই মধ্যপ্রাচ্যে শান্তির কথা বলেছেন তখনই তিনি আসলে মিথ্যা বলেছেন। এ সময় তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র 10 টনের বোমা দিয়ে ইসরায়েলকে গাজায় শিশুদের উপর হামলার সুযোগ দিচ্ছে। এই সময় তেল আবিবকে মধ্যপ্রাচ্যের মারাত্মক ক্যান্সার কোষ হিসেবে আখ্যা দেন তিনি। খামেনির এ বক্তব্যের একদিন আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরান যদি পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে দ্রুত সাড়া না দেয় তবে এর পরিণতি অনেক খারাপ হবে। খামেনি এ বক্তব্যের জবাবে বলেন, এই ধরনের মন্তব্য জবাব দেওয়ার যোগ্য নয়। এটা বক্তার এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অপমানজনক। এদিকে তেহরানের নৌবাহিনীর এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, একদিকে ট্রাম্প শান্তির কথা বলেন, অন্যদিকে হুমকি দেন। ট্রাম্পের এমন দ্বিমুখী আচরণের সমালোচনা করেন তিনি। এ সময় পেজিশকিয়ান বলেন, তারা যুদ্ধ চান না, তবে হুমকির মুখে মাথাও নত করবেন না। তেহরান তাদের শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির অধিকার থেকে এক চুলও পিছিয়ে আসবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করে এবং তারপর আমাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। তারা আমাদের ধর্মীয় নেতাদের হত্যা করে এবং বলে যে আমরা সন্ত্রাসী। আমরা আসলে সন্ত্রাসের শিকার। এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানকে পরমাণু চুক্তির একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। চলা এই হিউম্যানয়েড রোবট শিল্প নিয়ে বাড়ছে বিতর্ক। এ নিয়ে একদিকে সাধারণ মানুষের কৌতূহলের যেমন কমতি নেই, তেমনি অনেকেই রোবটের কারণে কর্মসংস্থান হারানোর শঙ্কায় রয়েছে। যদিও বেইজিংয়ের রোবট সংশ্লিষ্টদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানুষের কাজ রোবট কেড়ে নিতে পারবে না। বেইজিংয়ের ইনোভেশন সেন্টারে দৌড়ে তাক লাগানো রোবটটির নাম তিয়ানগং আলট্রা। মানুষের মতো গঠন ও চলন, অদ্ভুত হাফ ম্যারাথনে এই রোবট জিতে নিয়েছে প্রথম পুরস্কার, দেখিয়েছে প্রযুক্তির নতুন দিগন্ত। বেইজিংয়ের প্রযুক্তি নগরীর প্রশাসনিক কমিটির উপপরিচালক জানান, এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্দেশ্য মানুষকে টেক্কা দেওয়া নয়, বরং মানুষ ও মেশিনের সহাবস্থান নিশ্চিত করা। বিশেষজ্ঞরা বলছেন, এই রোবটরা মানুষের লেন দখল করবে না, বরং নিজেদের গতিপথে সীমাবদ্ধ থেকেই মানুষের সহায়ক হবে। আমরা রোবটকে দেখছি মানুষের সহায়ক হিসেবে। ম্যারাথনে 2 ট্র্যাক রাখা হয়েছে। একদিকে মানুষ তাদের শরীরের সীমা ছাড়িয়ে যেতে চায়, অন্যদিকে রোবট চ্যালেঞ্জ জানায় প্রযুক্তির সীমাকে, তবে তারা মানুষের জায়গা দখল করতে চায় না।
চীনে প্রতিনিয়ত বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের ব্যবহার বেড়েই চলেছে, তাই অনেকেই উদ্বিগ্ন তাদের ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে। তবে রোবট সংশ্লিষ্টদের দাবি, রোবট মানুষের কাজ কেড়ে নেবে না। মহাকাশ, গভীর সমুদ্র কিংবা রাতের শিফটে যেখানে মানুষ পৌঁছাতে পারে না, সেখানে কাজ করবে রোবট। এতে উৎপাদন হবে দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ। রোবট মানুষ নয়, মানব শ্রমের বিকল্প নয়, তাদের স্থান আলাদা বলেও দাবি তাদের। দাঁতের চিকিৎসা থেকে শুরু করে ফার্মেসিতে ওষুধ সংগ্রহ, বিভিন্ন কাজে দক্ষতা দেখাচ্ছে GV1 নামের রোবট, যা তৈরি করেছে স্টার্টআপ প্রতিষ্ঠান গ্যালবট। রোবটের বুকে ইনস্টল স্ক্রিনে দেখা যাচ্ছে প্রয়োজনীয় তথ্য, আবার নির্দিষ্ট ওষুধ তুলে রাখছে ঝুড়িতে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কাজের গতিকে আরও দক্ষ করে তুলবে রোবট, বিশেষত বিপজ্জনক পরিবেশে বা বয়স্ক জনগোষ্ঠীর যত্নে, যেখানে মানুষের তুলনায় প্রযুক্তি আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মানুষ আর যন্ত্র প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক। তবে এই সহাবস্থানের ভবিষ্যৎ ঠিক কতটা ভারসাম্যপূর্ণ হবে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। কমছে, সংকুচিত হচ্ছে কর্মসংস্থানের সুযোগ, আর বেকারত্ব পৌঁছেছে 4 বছরের মধ্যে সর্বোচ্চ সীমায়। এর প্রভাব পড়েছে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। যুক্তরাজ্যে দিন দিন কমছে বেতনভুক্ত কর্মীর সংখ্যা। পরিসংখ্যান বলছে, গেল মাসে চাকরি হারিয়েছে প্রায় 33,000 কর্মী। গত 4 বছরের মধ্যে দেশটিতে বেকারত্বের হার সর্বোচ্চ। এতে বলা যেতেই পারে, কঠিন সময় পার করছে যুক্তরাজ্যের চাকরির বাজার। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য নীতির অস্থিরতার পাশাপাশি ইউরোপ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ এই সংকটকে আরও ঘনীভূত করেছে। একই সঙ্গে এই পরিস্থিতির জন্য রাজনৈতিক অনিশ্চয়তাকেও দায়ী করছেন অনেকে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যখন ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করবে, আমরা ইউকের মধ্যে আমরা এটা ফেস করব। কিন্তু ইউকের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে, আমরা এখনও ব্রেক্সিট থেকে উঠে আসতে পারি নাই। ইনফ্লেশন আছে, আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে, যেমন রিটেল ইন্ডাস্ট্রি, আবার হসপিটালিটি ইন্ডাস্ট্রি, আমরা এখানে ভালো করছি না। এখন এইসব সেক্টরে যদি আমরা ভালো না করি, আমাদের ওভারঅল গ্রোথ আসবে না, এবং এইখানের মধ্যে এমপ্লয়মেন্টের মধ্যে এটার এফেক্ট পড়বে। দক্ষতার অভাবেও বেকারত্বের হার বাড়ছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে অত্যাধিক ব্যয় ও ট্যাক্সের চাপে সংকুচিত হচ্ছে ব্যবসায়িক ব্যয় পরিকল্পনা। এই কারণে উদ্যোক্তা ও মালিকদের মধ্যে কর্মী নিয়োগে অনীহা বাড়ছে। দ্রব্যমূল্য দাম বৃদ্ধি এবং রেন্ট এবং বিজনেস রেট সব কিছু আসলে বৃদ্ধি। এগুলো বৃদ্ধি হওয়ার কারণে যেখানে আমরা 5 জন দিয়ে স্টাফ দিয়ে চালাতাম একটা ব্যবসা, সেখানে 3 জন দিয়ে আমরা চালানোর চেষ্টা করি। ব্যবসা ডাউন, জিনিসপত্রের দাম বেশি, সেজন্য আমরা এই জায়গায় স্টাফ কাট করতে হচ্ছে। বিকজ সার্ভাইভ করতে হলে একটা ওয়ে আউট, আমরা স্টাফ কাট ছাড়া আমাদের কোনো ওয়ে আউট আমরা খুঁজে পাচ্ছি না। যুক্তরাজ্যের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের হার বার্মিংহাম শহরে। 2025 সালের মার্চ মাসে বার্মিংহামে বেকারত্বের হার ছিল 14.4%। তালিকায় এর পরে রয়েছে মিডল্যান্ডস ও লন্ডন শহর। যুক্তরাজ্যের বেকারত্বের হার বৃদ্ধি যেন অর্থনৈতিক বিপর্যয়ের পূর্বাভাস। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিমালার উপর নির্ভর করছে আগামীতে দেশটির চাকরির বাজারের গতিবিধি। তবে কেউই সঠিকভাবে বলতে পারছেন না কবে কমবে বেকারত্বের এই হার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড EDCL এর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ক্যালিফোর্নিয়ার কার্ডাম মিরাটনে প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন আব্দুস সামাদ মৃধা। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব লস অ্যাঞ্জেলেসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল বাসিতের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক M ওয়াহিদ রহমান সহ অন্যরা। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। আমাকে 6 মাসের মধ্যে আমাকে ডিপটি ম্যানেজার এবং 1 বছর পরে আমাকে, তো এর মধ্যে সবাই তো ঘনিষ্ঠভাবে উনি যখন আসেন কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ। কয়েক ঘন্টা পরে শুরু হচ্ছে পর্তুগালের সপ্তদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট সহ ভোটের সরঞ্জাম। 16 মে আনুষ্ঠানিক প্রচারণা শেষ করেছে রাজনৈতিক দলগুলো। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত।
সপ্তদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে পর্তুগাল। ভোটের আনুষঙ্গিক সরঞ্জামাদিও পৌঁছে গেছে কেন্দ্রগুলোতে। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে বেশ ব্যস্ত সময় পার করেছে ভোট সংশ্লিষ্টরা। তবে টানা 3 বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় খুব একটা নেই ভোটের আমেজ। তবে এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে বিভিন্ন জরিপে। ভোটের শেষ দিনগুলোতেও ব্যাপক প্রচারণা চালিয়েছে রাজনৈতিক দলগুলো। লিসবন, পোর্তো সহ পুরো দেশেই প্রচারণায় অংশ নেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। ক্ষমতায় আসলে নিজেদের দেয়া নানা প্রতিশ্রুতির কথা শেষবারের মতো মানুষের কাছে তুলে ধরেন তারা। জয়ের ব্যাপারে আশাবাদী প্রধান 2 দল, ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও সোশ্যালিস্ট পার্টি। অন্যদিকে গত বছর থেকে এবার আসন বাড়বে বলে মনে করছে কট্টর ডানপন্থী দল সেগা। প্রচারণায় পিছিয়ে ছিল না লেফট ব্লক, লিভরে, লিবারেল ইনিশিয়েটিভ, কমিউনিস্ট পার্টি ও পিপল এনিম্যাল নেচার পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলও। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এবার একক সংখ্যাগরিষ্ঠ সরকার চায় পর্তুগালবাসী। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মালয়েশিয়ায় ক্রমে বাড়ছে অনথিভুক্ত অভিবাসী কর্মীর সংখ্যা। দেশটির অভিবাসন বিভাগের নিয়মিত অভিযানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে আটক করা হলেও বিরাট একটি অংশ রয়ে গেছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশের ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। 19 মে থেকে শুরু হয়ে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। 2025 সালকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট বর্ষ হিসেবে ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ধরতে বিদেশি নাগরিকদের হটস্পটে বড় আকারে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। চলমান অভিযানে বিপুল সংখ্যক অভিবাসী আটক হলেও এখনও বড় একটি অংশ রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রামের ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে ইমিগ্রেশনের কাউন্টার ভিড় এড়াতে দ্রুত সাধারণ ক্ষমা কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বানও জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এতে বলা হয়, চলতি মাসের 19 মে থেকে শুরু হয়ে এ সুযোগ থাকবে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত। প্রত্যাবাসনের এই কর্মসূচির মাধ্যমে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নিজ নিজ দেশে ফেরার সুযোগ পাবেন অবৈধ অভিবাসীরা। তবে অপরাধের ধরন অনুযায়ী 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে কারো কারো। মালয়েশিয়া সরকার যদি নতুন করে যারা অবৈধ আছে তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ দিত তাহলে খুব ভালো হতো। যারা অবৈধ, অসুস্থ এবং এখানে যারা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রুমে, তারা যাইতে পারতেছিল না, এখন মালয়েশিয়া সরকার সুযোগটা দিয়েছে, তারা অবশ্যই এখন দেশে যাইতে পারবে। আমরা সবাই মালয়েশিয়ার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি জানাই যে আমরা যারা অবৈধ আছি তাদেরকে যেন সুযোগ দেয় বৈধ হওয়ার জন্য। এদিকে 18 বছরের কম বয়সীদের কাছ থেকে জরিমানা পরিশোধ না করলেও তাদের বিশেষ পাসের জন্য 20 রিঙ্গিত পরিশোধ করতে হবে। এর আগে এ ধরনের কর্মসূচিতে নিবন্ধন করে যারা মালয়েশিয়া ত্যাগ করেননি তারা এই সুযোগ পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে দুদকের অভিযান। বোর্ড সভাপতি ফারুক আহমেদ বিসিবির অর্থ বৈধ উপায়ে ট্রান্সফার করেছেন কিনা সে বিষয়ে নথিপত্র যাচাই করেছেন দুদক কর্মকর্তারা। বিসিবির গঠনতন্ত্রেও অসঙ্গতি পেয়েছেন তারা। বিসিবিতে নিয়োগের ক্ষেত্রেও নেই নির্দিষ্ট কোনো নীতিমালা। এছাড়াও অতীতে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ বাছাইয়ে অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে জানান দুদক প্রতিনিধিরা। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিসিবি কার্যালয়ে দুদকের অভিযান। এবার নতুন অভিযোগের তদন্তে হাজির দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট সংস্থা বিসিবি, তবে তাদের গঠনতন্ত্রেই অসঙ্গতি পেয়েছে দুদক। চাকরির ক্ষেত্রেও নেই নির্দিষ্ট নীতিমালা, অনেকের নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছিল নানা সময়। এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসেবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে, সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। তো
তো আমরা এই বিষয়টা আরো পর্যালোচনা করতে চাই। এদিন দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান শুরু করেন দুদকের 4 সদস্য, যা চলে প্রায় 3 ঘন্টার মতো। তলব পরে সিইও সহ বোর্ড সভাপতি ফারুক আহমেদেরও। কদিন আগে বিসিবির এফডির অর্থ ট্রান্সফার নিয়ে তোপের মুখে পড়েন তিনি। তদন্ত শেষে এ নিয়েও কথা বলেন দুদকের সহকারী পরিচালক। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যে রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এটা যাচাই করতে আমাকে রেকর্ডপত্র দেখতে হবে। রেকর্ডপত্রের বাইরে আমি আসলে কথা বলতে পারি না। আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি, যেটা আমরা যাচাই করে আরো বলতে পারবো। নাজমুল হাসান পাপন আমলে তৃতীয় বিভাগ লিগের বাছাই পর্ব নিয়ে আগের তদন্ত কমিটির মতো এই কমিটিও পেয়েছেন অনিয়মের সত্যতা, কাঠগড়ায় সিসিডিএম। এছাড়া 5 আগস্ট পরবর্তী সময়ে 14 ক্লাবের মালিকানা সঠিক উপায়ে বদল হয়েছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করছে দুদক। আমরা কিছু সময় জানতে পেরেছি যে এদের মালিকানা পরিবর্তন হচ্ছে। পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে, কারা হচ্ছেন এবং তাদের উদ্দেশ্যটা কি, সেটা আমাদের দেখতে হবে। রেকর্ডপত্র চেয়েছি, আমরা আপনাদের সাথে কথা শেষ করে আবার যাব, রেকর্ডপত্রগুলো সংগ্রহ করব। 3rd ডিভিশনের কোয়ালিফাইংয়ের জন্য অনুমোদন দেওয়া হয় বা এই পার্টিসিপেশন কল করে বা বিজ্ঞাপন দেয়, তারপরে তারা সেই কোন প্রক্রিয়াতে একটা প্রক্রিয়াতে গিয়ে তাদেরকে অংশগ্রহণ করে। আমরা দেখেছি যে মাত্র দুইটা টিম তারা এনলিস্টেড হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি ছিল। এখন সুনির্দিষ্টভাবে আমি বলে দিতে পারছি না যে এই ব্যক্তিরা দায়ী ছিল, কারণ আমাদের আর যাচাই করতে হবে। এদিকে দুদকের তদন্ত শেষে অভিযান সম্পর্কে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে, তবে সে ব্যাপারে কিছুই বলেননি ফারুক আহমেদ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত আসলেও এখনো নিশ্চিত নয় টাইগারদের পাকিস্তান সফর। যুদ্ধ বন্ধ হলেও দেশটিতে ভ্রমণে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না স্কোয়াডে থাকা অনেক ক্রিকেটার। খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে আরব আমিরাতে উড়ে গেছেন বিসিবি পরিচালক। এদিকে বাংলাদেশ দলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করছেন বিসিবি সভাপতিও। সরাসরি যুদ্ধ বন্ধ হলেও পরিস্থিতি শান্ত হয়নি ভারত পাকিস্তানের মাঝে। দুই প্রতিবেশীর কূটনৈতিক লড়াই চলছে, উত্তেজনা আছে সীমান্তেও। এমন পরিস্থিতিতেই বিরতি কাটিয়ে দুই দেশে ফিরছে ক্রিকেট। পিছিয়ে গেলেও বাংলাদেশ সফর আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান। দেশটায় ভ্রমণে সবুজ সংকেত মিলেছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকেও। তবুও এই সফর নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান সফরের চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপর ছেড়ে দিয়েছে বিসিবি। সেই ক্রিকেটারদের অনেকেই নিরাপদ বোধ করছে না এমন সময়ে পাকিস্তান ভ্রমণের। স্কোয়াডে থাকা রিশাদ নাহিদ আটকে পড়েছিলেন পিএসএলে গিয়ে। সে তিক্ত অভিজ্ঞতা তো আছেই, সেই সাথে আরও কিছু ক্রিকেটার নিশ্চিত নয় পাকিস্তান সিরিজ নিয়ে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে আরব আমিরাত উড়ে গেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে দুই দেশের বোর্ড প্রধানের মাঝেও চলছে আলোচনা। পাকিস্তানে বাংলাদেশ দলকে কি ধরনের নিরাপত্তা দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পিসিবির তরফ থেকে নিরাপত্তার ধরন, নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে ক্রিকেটারদের আলোচনা, এসব কিছুর ওপরেই নির্ভর করবে পাকিস্তান সফরের ভবিষ্যৎ। সব ব্যাটে বলে না মিললে আরব আমিরাত সিরিজ শেষে দেশে ফিরে আসবে লিটন দাসের দল। সাব্বির মিথুন, সময় সংবাদ। জেলা পর্যায়ে ক্রিকেট লিগ নিয়মিত না হওয়া নিয়ে বিস্তর অভিযোগ ক্রিকেটারদের। খুলনায়ও লিগ নেই দীর্ঘদিন। ক্রিকেট লিগের দাবিতে সম্প্রতি দুবার আজ পথে নেমেছেন স্থানীয় ক্রিকেটাররা। এ নিয়ে এবার মুখ খুললেন খুলনা থেকে উঠে আসা জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এখন পর্যন্ত নিজের ঘরের মাঠ বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ না পাওয়াটাও কষ্ট দেয় তাকে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। একসময় জাতীয় দলের সবচেয়ে বেশি ক্রিকেটার ছিল খুলনা বিভাগের। জাতীয় ক্রিকেট লিগেও সর্বোচ্চ শিরোপা খুলনার। সাফল্য ছিল বয়স ভিত্তিক দলেও, অথচ সেসব এখন অতীত। জং ধরেছে খুলনার ক্রিকেট ঐতিহ্যে। শেষ 12 বছরে মাত্র 3টি ক্রিকেট লিগ হয়েছে খুলনায়, যা নিয়ে আক্ষেপের শেষ নেই স্থানীয় ক্রিকেটারদের। নিয়মিত ক্রিকেট লিগ শুরুর দাবি নিয়ে সম্প্রতি দুবার রাজপথে নেমে বিক্ষোভ করেছেন ক্রিকেটাররা। এবার খুলনা ক্রিকেট লিগ নিয়ে মুখ খুললেন জেলা থেকে জাতীয় দলে জায়গা করে নেয়া মেহেদী হাসান মিরাজ। জেলা লিগ আবারও চালু করতে ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তো তখন ফ্যাসিলিটিসটা ভালো ছিল, আমার কাছে মনে হয় এখন মনে হয় ফ্যাসিলিটিসটা ওইরকম নেই, পরিবেশটা ওইরকম নেই। যারা অফিসিয়াল আছে এবং যারা ম্যানেজমেন্ট আছে, কোচ
এবং যাদের একাডেমিগুলো আছে, সো সবারই এগিয়ে আসা উচিত। স্থানীয় পর্যায়ে খেলোয়াড় বাছাইয়েও প্রশ্ন উঠেছে বারবার। ক্রিকেটকে এগিয়ে নিতে বয়সভিত্তিক দল গঠনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা প্রয়োজন বলেও মনে করেন মিরাজ। যোগ্য প্লেয়ারকে যোগ্য জায়গায় খেলানোটা খুব ইম্পর্টেন্ট। কোয়ালিটি প্লেয়ার বাদ পড়ে গেছে, হয়তো অনেকের পছন্দের প্লেয়ার, অনেকের মনে করেন একাডেমির প্লেয়ার, সেজন্য চান্স পেয়েছে। সো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এখন পর্যন্ত 53টি টেস্ট, 105টি ওয়ানডে আর 29টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন মিরাজ। তবে এই অলরাউন্ডারের বড় আক্ষেপ, বাড়ির পাশের স্টেডিয়ামে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। দ্রুততম সময়ে ভেন্যু সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত করার দাবি মিরাজের। স্টেডিয়ামের এখন যে পরিস্থিতি আছে ইন্টারন্যাশনাল, আমার কাছে মনে হয় না খেলার মতন ওইরকম ফ্যাসিলিটিস আছে। বাট এটা নিয়ে আমি কথা বলেছিলাম, আমি বেশ কয়েক জায়গায় কথা বলেছিলাম, বাট তারা এটা নিয়ে চেষ্টা করছে। এখন যারা আছে, আশা করি যারা দায়িত্বে আছে তারা এই জিনিসটা নিয়ে কাজ করবে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় দলের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 2016 সালে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। থমকে আছে চট্টগ্রামের সব ধরনের ক্রিকেট। থমকে আছে ক্রিকেটকে পেশা বাড়ানো এই জেলার অন্তত 350 ক্রিকেটারের জীবন। এক বছরের বেশি সময় ধরে খেলা বন্ধ থাকায় অর্থ যোগানে ভিন্ন পথে হাঁটছেন কেউ কেউ। জেলা ক্রীড়া সংস্থা মাঠ সংকটের অজুহাত দিলেও বাস্তবতা বলছে এমন পরিস্থিতির পেছনের কারণ ভিন্ন কিছু। সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। দেশের ক্রিকেটে বড় অবদান বন্দরনগরী চট্টগ্রামের। এখান থেকে উঠে এসে দেশের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন অনেকেই। তবে সময় ধরে থমকে আছে ক্রিকেট, থমকে আছে 350-র বেশি ক্রিকেটারদের রুটি রুজির ব্যবস্থা। ক্রিকেট বন্ধ থাকায় বিকল্প খুঁজছেন অনেকেই। কেউ বসছেন দোকানে, কেউ বা ঝুঁকছেন প্রবাস জীবনে। যারা এখনো লেগে আছেন তারা জানেন না নিজেদের ভবিষ্যৎ। টুর্নামেন্টটা বন্ধ হয়ে যায়, এখানে যদি টাকাটা মিস হয়ে যায়, ওদের ফ্যামিলিরও সমস্যা, ক্রিকেটারদেরও সমস্যা। ওভারঅল আমি ফিল করি মানে এভরিথিং, যে সব কিছু মিলিয়ে অনেক ক্ষতির দিকে যাবে চিটাগাং প্লেয়ারদের। বিভিন্ন এই প্রফেশনের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে ক্রিকেট ছেড়ে। তো আমি মনে করি ক্রিকেটের জন্য এটা একটা অশনি সংকেত। ঠিকঠাক করতে চাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন যদি কেউ করতে না চায়, কারো যদি এখানে বেনিফিট থাকে, তাহলে তো আসলে জিনিসটা দুঃখজনক। রাজনৈতিক পট পরিবর্তনের পর জেলা ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত এবং অ্যাডহক কমিটিতে যোগ্য লোকের অভাবই এমন সংকটের মূল কারণ। জেলা প্রশাসকের অভিযোগ, তাদের সুপারিশ করা তালিকা বদলে গেছে ক্রীড়া পরিষদে। গুঞ্জন আছে নানান তদবিরেরও, যাদের অনেকেই স্থানীয় নন। স্থানীয় ক্রীড়াঙ্গন নিয়েও ধারণা কম। তবে ক্রীড়া পরিষদ সচিব বলছেন ভিন্ন কথা। যেই রূপরেখাটা আমরা দিয়েছি এবং যেভাবে যেই প্রক্রিয়ায় যেই পদ্ধতি অনুসরণ করে আমরা অনুমোদন দিয়েছি, এখানে আসলে ভুলের ঊর্ধ্বে থাকার চেষ্টা করেছি আমরা। দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিভাগের ক্রীড়াঙ্গনের এমন স্থবিরতাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন নাফিজ ইকবাল। আর বিসিবি পরিচালক মঞ্জুরুল আলমের ভাষায় অ্যাডহক কমিটি নিজেদের দায়িত্ব পালন করলে লিগ আয়োজন সম্ভব। প্লেয়াররাও কিন্তু বিভিন্ন প্রফেশনে চলে যাচ্ছেন, কেউ চাকরিতে চলে যাচ্ছেন, কেউ ছোটোখাটো বিজনেস করছেন, ঠিক আছে। তো এইভাবে হইলে কিন্তু আমাদের দেখেন এমনিই পাইপলাইনে প্লেয়ার নর্মালি কমে যাচ্ছে, প্লাস এটার কারণে কিন্তু আরও কমে যাবে। সবাইকে ইনভলভ করে একটা কমিটি করেও অন্তত অন্তর্বর্তীকালীন খেলা চালানোর জন্য, যদি লিগ চালানোর জন্য একটি কমিটি করে দেওয়া হয়, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়, ওনারা মনিটরিং করেন এবং আমাদের মেয়র মহোদয় যথেষ্ট আন্তরিক, তাহলে এটা কোনো বিষয় না। গঠনতন্ত্র বলছে অ্যাডহক কমিটি গঠনের 90 দিনের মধ্যে আয়োজন করতে হবে নির্বাচন। 5 মাস পেরিয়ে গেলেও তা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নেই ক্রীড়া পরিষদের। শোনা যাচ্ছে উপকমিটি তৈরি করবে এই অন্তর্বর্তীকালীন কমিটি। তবে তাও তদবিরের প্রভাব মুক্ত থাকবে কিনা সে প্রশ্ন থাকছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের হয়ে ট্রফি জিততে চান কানাডিয়ান প্রবাসী ফুটবলার সামিত সোম। নিজের অভিজ্ঞতা কাজে লাগে দলকে এনে দিতে চান সর্বোচ্চ সফলতা। এছাড়া লাল সবুজ জার্সি গায়ে জড়ানো তার জন্য সৌভাগ্যের বিষয় বলে এক পডকাস্টে জানান কানাডিয়ান এই প্রবাসী ফুটবলার। জাতীয় ফুটবল দলে হামজার অভিষেকের পর সিঙ্গাপুর ম্যাচে দুয়ার উন্মোচন হতে যাচ্ছে আরও একাধিক প্রবাসী তারকা ফুটবলারের। জাতীয় স্টেডিয়ামে সে ম্যাচের জন্য নিজের ক্লাব থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ফাহমেদুল ইসলাম। এদিকে বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়ায় জাতীয় দলের খেলার অপেক্ষায় সামিত সোম পেয়েছেন ফিফার ছাড়পত্র। হামজার পর এবার এই কানাডিয়ান প্রবাসী ফুটবলারকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ভিন্ন এক বাংলাদেশকে দেখা যেতে পারে জাতীয় স্টেডিয়ামে। হামজার পর লাল সবুজ একাদশে দেখা যেতে পারে শামিদ সোম ও ফাহমেদুলকে। আর পরিকল্পনা বাস্তবায়ন হলে সাউথ এশিয়ার সেরা মিড ও আক্রমণভাগ থাকবে বাংলাদেশেরই। লম্বা সময় কানাডা ও নর্থ আমেরিকা ফুটবল ক্লাবের হয়ে যুক্ত শামিদ। ক্লাবের পাশাপাশি জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। কানাডা জাতীয় ফুটবল দল এবং বয়সভিত্তিক দলে খেলেছেন শামিদ। এবার নতুন আরও একটি চ্যালেঞ্জের অপেক্ষায় তিনি। লাল সবুজ জার্সি গায়ে চাপাতে মুখিয়ে আছেন 27 বছর বয়সী এই ফুটবলার। বাংলাদেশের হয়ে জিততে চান শিরোপাও। আমি যতটা সম্ভব ভিন্ন জায়গায় ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে চাই। এর জন্য আমি সব সময় প্রস্তুত। বাংলাদেশ দলে খেলা আমার কাছে অনেক বেশি গর্বের বিষয়। আমি লাল সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে আছি। ক্লাবে খেলার অভিজ্ঞতা বাংলাদেশেও কাজে লাগাতে চাই। দলকে যতটা সম্ভব সাহায্য করব। সবাইকে নিয়ে ট্রফি জেতার ইচ্ছা আছে। শামিদ সোমের ফুটবল ক্যারিয়ারটা বেশ লম্বা। 2016 সালে পেশাদার ফুটবলে যোগ দেন শামিদ। নর্থ আমেরিকা সকার লিগ এবং MLS-এ মোট 52টি ম্যাচও খেলেছেন তিনি। এরপর 2021 সালে যোগ দেন কানাডিয়ান ক্লাব এডমান্টনে। সেখানে এক মৌসুম খেলার পর তাকে দলে ফেরায় ফোর্স FC। সবশেষ 2023 সালে শামিদ যুক্ত হন কাভাল্লি FC-তে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। 3 ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতল মোহামেডান। ফর্টিস FC'র বিপক্ষে ঢাকা আবাহনীর 2-1 গোলের হারে মাঠে না নেমে ক্লাব প্রাঙ্গণে শিরোপা উল্লাস করেছে সাদা কালোরা। তবে 22 বছরের অপেক্ষার অবসান যারা ঘটিয়েছেন তারাই অবহেলিত। গুঞ্জন আছে মৌসুম শেষের পথে থাকলেও এখনও পাওনা বুঝে পাননি লোকাল ফুটবলাররা। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস ও আবাহনী ম্যাচে রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে মোহামেডানের ক্লাব প্রাঙ্গণে উল্লাসে মেতে উঠেন সমর্থক সহ ফুটবলাররা। অবসান ঘটল সাদা কালোদের দীর্ঘ 22 বছরের অপেক্ষার। ক্লাবে থাকলেও সেই উদযাপনে দেখা যায়নি মোহামেডানের দেশি ফুটবলারদের। অবশ্য এর কারণটাও গুরুতর। ক্লাব পাড়ায় কান পাতলেই শোনা যায় মোহামেডানের 22 বছরের অপেক্ষা যারা মিটিয়েছেন তারাই নাকি অবহেলিত। গুঞ্জন রটেছে মৌসুমের শেষের দিকে এসেও চুক্তির অর্থ ঠিকমতো বুঝে পাননি ফুটবলাররা। মোহামেডানের ক্লাব ভবনে লিগের 15তম রাউন্ডের আবাহনী ফর্টিস ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা। উৎকণ্ঠায় ফোনের স্ক্রিনে সেই ম্যাচে মনোযোগ দিয়াবাতেদের। শেষ পর্যন্ত ফর্টিসের বিপক্ষে চির প্রতিদ্বন্দ্বীদের হারে 3 ম্যাচ হাতে রেখে 18 বছরের পেশাদার লিগে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলল মতিঝিল পাড়ার ক্লাবটি। পুরো মৌসুম জুড়ে অনেক চড়াই উতরাই পার করেছে মোহামেডান। আর্থিক সমস্যা সহ উন্নত সুযোগ সুবিধাও পায়নি ক্লাবটির ফুটবলাররা। তাই শিরোপা জেতার কৃতিত্ব ফুটবলারদেরই দিলেন ক্লাবটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব। 2 বছর ধরে আমাদের টিমের সাথে আছে। ও কষ্ট ছিল, আর বিশেষ করে আমাদের ফরেন প্লেয়ার, এক্সট্রাঅর্ডিনারি লোকাল প্লেয়ার আছে, অনেক স্যাক্রিফাইস করছে। আমাদের অনেক আর্থিক সমস্যা ছিল। প্রথমবারের মতো মোহামেডানের হয়ে লিগ শিরোপা জিতেছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে। সতীর্থদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই মৌসুমে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, তবে মনোবল হারাইনি। উদযাপনে না থাকলেও ক্যামেরার সামনে ঠিকই আসেন মোহামেডানের দেশি ফুটবলাররা। সাদা কালো সমর্থকদের এমন উপলক্ষ এনে দিতে পেরে খুশিও তারা। আক্ষেপ থাকলেও এশিয়ার মঞ্চে প্রতিনিধিত্ব করতে চান ক্লাবকে। স্যাক্রিফাইস তো সব ক্লাবে এই বছর হইতেছে, আমরাও নাইলে একটু বেশি করলাম। তার জন্য ক্লাবরে দোষ দিয়েও লাভ নাই, আর আমাদের আক্ষেপ করারও কোনো ওয়ে নাই। প্রথম শিরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছি, তাই এতেও শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা যাওয়ার ইচ্ছা আমাদের আছে, কিন্তু আমরা যাইতে পারতেছি না। এটা আমাদের কষ্ট। এই কষ্টটা আসলে আমরাই বুঝি, বা যারা প্লেয়ার তারাই বোঝে। এখন এটা আসলে অফিসিয়ালরা দেখানো উচিত যে আসলে প্লেয়াররা চ্যাম্পিয়ন হয়েছে, এরা যাইতে পারতেছে না কেন যাচ্ছে না। লিগ জয়ের কথা শুনে ক্লাবে ছুটে আসেন সমর্থকরা। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে পূরণ হয়েছে তাদের দীর্ঘদিনের স্বপ্ন। বাংলাদেশে মোহামেডানের জাগরণ আছে, বাংলাদেশের মোহামেডানের কোটি সমর্থকরা দোয়া করে টিমের জন্য। নিউ মার্কেটে আপনি খেলা দেখতেছি, এবং যখন খেলা শেষ হয়েছে আমি ওইখান থেকে সাথে সাথে ক্লাবে আসছি, এবং আস্তে আস্তে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এক অন্যরকম অনুভূতি। আল্লাহ আমাদের সাধনা করাইছে, আশা আমাকে পূর্ণ করাইছে। আমার আর কোনো সাধনা নাই। এইটার জন্য আমি সবসময় আমরা জয় করে যেতে পারি। মঙ্গলবার কুমিল্লায় চ্যাম্পিয়নের তকমা নিয়ে মাঠে নামবে মোহামেডান। সেখানে মাঠের উদযাপন করবে আলফাজ আহমেদের শিষ্যরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপা জয়ের মিশনে আজ মুখোমুখি হবে টুর্নামেন্টে অপরাজিত 2 দল, বাংলাদেশ ও ভারত। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য শিরোপা অক্ষুণ্ণ রাখা। অন্যদিকে প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও
ঘরের মাটিতে ট্রফি রেখে দিতে বদ্ধপরিকর স্বাগতিক ভারত। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনাল মাঠে গড়াবে সন্ধ্যা 7:30টায়। সোনালী এই ট্রফিটার জন্য অধীর অপেক্ষা দু দলের। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপার হাত ছোঁয়া দূরত্বে থাকা লাল সবুজ বাহিনীর সামনে আর মাত্র একটা ম্যাচের অপেক্ষা। কোনো ম্যাচ না হেরেই শিরোপার মঞ্চে গোলাম রব্বানী ছোটনের দল, যেটা আত্মবিশ্বাস জোগালেও সাবধানী লাল সবুজ বাহিনী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোনো রকম ভুল করতে চায় না ফয়সালরা। টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছুই শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি, বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে টুর্নামেন্টের সবকটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ভারত। ঘরের মাঠ আর হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দারুণ পারফরমেন্স মাথা ব্যথার কারণ জুনিয়র ব্লু টাইগারদের। সবাই জানে বাংলাদেশ খুব ভালো দল, তারা ভালো খেলেছে, বিশেষ করে সেমিফাইনালে যেভাবে খেলেছে তা প্রশংসার। তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে। ফাইনালের জন্য আমরা নিজেদের প্রস্তুত করছি, ফাইনালে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। এখানে দর্শকরা আমাদের পক্ষেই থাকবে। ফুটবলে কি হয় তা বলা যায় না, তবে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। ট্রফিটা আমরা ঘরেই রেখে দিতে চাই। 2023-এ বয়সভিত্তিক সাফার এই ক্যাটাগরিতে শিরোপা জিতেছিল ভারত। তাজিন খন্দকার, সময় সংবাদ। প্রবাসীদের আয়োজনে মালদ্বীপে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো ফুটসাল টুর্নামেন্ট। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে টুর্নামেন্টে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ মোট 20টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান ফুটবল ক্লাব। মালে থেকে খন্দকার ওমর ফারুকের তথ্যছবিতে রিপোর্ট। শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি এবং অভিবাসী বান্ধব সমাজ গঠনের লক্ষ্যে বিশ্ব শ্রমিক দিবস পালন করল মালদ্বীপে কর্মরত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। দিবসটি উপলক্ষে রাজধানীর মালের প্লেগ্রাউন্ডে আন্তর্জাতিক মে দিবস 2025 ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়ান ক্লাব। জমকালো এই ফুটসাল টুর্নামেন্টে অংশ নেয় ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সহ মোট 4 দেশের 20টি দল। সাপ্তাহিক কর্মদিবসে দিবারাত্রির নকআউট পর্বের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। দুই দলই প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে 1 গোল করে মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব 1-0 গোলে হারায় ফ্রেন্ডস ক্লাব একাদশকে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন, রানার আপ, ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য ডের ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেন বাংলাদেশের হাই কমিশনার এবং উপস্থিত অতিথিরা। এ সময় সুন্দর এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান হাই কমিশনার। এটিকে অত্যন্ত ধন্যবাদ জানাই আজকের আয়োজন যারা করেছেন। একই সাথে আমরা আশা করব যে এই খেলাধুলার মাধ্যমেই আমাদের সকলের মধ্যে একটি সুন্দর চমৎকার সম্পর্ক বিরাজ করবে এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে। প্রবাস জীবনে কর্মব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর শরীরের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার অনুরোধ উপভোগ করতে আসা প্রবাসী বাংলাদেশিদের। মনে হচ্ছে একটি বাংলাদেশের ছোট্ট একটা স্টেডিয়ামে বসে আমরা খেলা দেখছি। এখানে অনেক বাংলাদেশি লোক আমাদের সাথে সংযুক্ত আছে। খুব ভালো লাগছে, খেলা দেখতে আসছি এখন। অনেক সুন্দর খেলা হচ্ছে। এটা শুধু খেলা নয়, বরং আমাদের সংস্কৃতি এবং সাম্প্রদায়িক ঐক্যের একটি শক্তিশালী মঞ্চ বলে জানান আয়োজকরা। খেলা দূর দূরান্ত থেকে দেখতে আসে, তাদের সবার জন্য দোয়া করি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও ভালো, তারা যাতে ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারে সেজন্য তাদের কাম্য করতেছি আমরা। এদিন প্রবাসীদের উচ্ছ্বাস এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে আয়োজিত এই ফুটসল টুর্নামেন্ট পরিণত হয় রঙিন এক উৎসবে। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করিডোর দিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান নিরাপত্তা উপদেষ্টা। অভিযোগ সালাউদ্দিনের। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত ভোটের তারিখ দেওয়ার আহ্বান তারেক রহমানের। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। আগামী জুলাই মাসেই জুলাই সনদ তৈরির লক্ষ্য ঐকমত্য কমিশনের। মৌলিক কিছু বিষয়ে ভিন্নমত থাকায় আলোচনা দীর্ঘ হচ্ছে বললেন আলী লিয়াস। দেশের স্বার্থে সব দলকে এক হওয়ার আহ্বান।
ঋণের 10% খেলাপি হলে লভ্যাংশ ঘোষণা নয়, কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত স্বৈরাচারী বলছেন মালিকরা। দুর্বল ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নৈতিক ভিত্তি নেই মত বিশেষজ্ঞদের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।